পুলিশ ফাইল। স্নেহা, আমার 7:30 বার করে দাও। দাঁড়াও, দিচ্ছি। কে ফোন করলো? আরে অরুণ, এরকম অসময়ে। ধরো, এতদিন বাদে অরুণ। হ্যালো হ্যালো দেবালয় দা, অরুণ বলছি। বাবা, তোমার নাম না বললে কি তোমার নাম্বার দেখে চিনতে পারবো না? তা কি ব্যাপার বলো? তুমি তো এই সময় কখনো ফোন করো না। ওই মনে হলো, অনেকদিন তোমার সাথে কোনো কথা হয় না, তাই। তা কি ব্যাপার, কোনো প্রবলেম নেই তো? না না, সব ঠিক আছে, কিছু হয়নি। দিদি কেমন আছে? তোমার দিদি ভালোই তো আছে। দিদিকে বলো পরে ফোন করব। তা এত বেলায়? আরে আজ রাতে ট্রেনে একটু আলিপুরদুয়ার যাবো, ওখান থেকে কালকে গৌহাটি। তা তুমিও তো অফিস যাওনি দেখছি। হ্যাঁ, এই তো যাব। তা আসো একদিন, কবে আসছো? পারছি না, আমি অফিস থেকে ফিরে দেখি ওই ঘরে করে দেবার কথা ভাবতে পারে। স্যার, এটা পেলাম। কি এটা? জানি না স্যার। আপনি মৃতের কে হন? ওর দাদা বসন্ত। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আপনার সঙ্গে আমাদের কিছু জিজ্ঞেস করার ছিল। এখানে তো এখন পরিস্থিতি তো বুঝতেই পারছেন। একটু নিচে আসুন, আপনার সঙ্গে কিছু জিজ্ঞেস করার ছিল। প্লিজ আসুন। এই পান্ডে, বডিটা নিচে নিয়ে আসার ব্যবস্থা করো পোস্টমর্টমের জন্য। ওকে স্যার। একটা বিদেশি এনজিওর অনাথ আশ্রম থেকে আমরা পড়াশোনা শিখেছি, একসঙ্গে বড় হয়েছি। আপনাদের ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল? ভালো, বেশ ভালো। আমরা একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে থাকতাম। আর অরুণ তো আমাদের সব থেকে ছোট ছিল, ওকে আমরা খুব ভালোবাসতাম। আর এই অরুণবাবুর বিয়েটা, ওটা কি ওনার ইচ্ছাতে নাকি আপনারা দেখে দিয়েছিলেন? না না, এটা ওর নিজের ইচ্ছেতে। আমরা তো ওকে পছন্দই করিনি। মল্লিকাকে বিয়ে করিস না ভাই, আমার কিন্তু এতে একদম মত নেই। আমার তো মত নেই, তোর জামাইবাবুও চায় না। তুমিও কি তাই বলবে বৌদি? সবাই যখন বলছে তখন কি দরকার আছে অরুণ? দেখ, আমায় ভুল বুঝিস না ভাই। আমরাও চাই তুই বিয়ে কর, স্থিত হ, সংসারী হ, আমরাও নিশ্চিন্ত হব। দেখ ভাই, তোর জন্য আমরা সবাই মিলে একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেব। সবাই না বলতেই পারে, কিন্তু তুমি কেন না বলছো বৌদি? তুমিই তো মল্লিকার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলে, ও তো তোমারই অফিস কলিগ। হ্যাঁ দিয়েছি, কিন্তু অরুণ বিয়েটা তো বুঝে শুনে করতে হবে। ভাই, নিজে কষ্ট করে এত ভালো পড়াশোনা চালিয়েছিস, নিজে ভীমতাল থেকে হোটেল ম্যানেজমেন্টে ভালো রেজাল্ট করেছিস, আর কলকাতাতে ভালো চাকরি করছিস হোটেলে। তার সাথে মল্লিকাকে বিয়ে না করার কি সম্পর্ক? অরুণ, মল্লিকার আচার আচরণ আমাদের ভালো লাগেনি। আমাদের মনে হয়েছে ও তোকে বুঝবে না। তুই সরল, ভালো একটা মন তোর। তুই এই বিয়ে করলে কষ্ট পাবি। আমি এটা কিছুতেই মানতে পারবো না। আমি কোনোদিনও মল্লিকাকে এমন কোনো খারাপ ব্যবহার বা আচরণ করতে দেখিনি। দেখ ভাই, তোর চোখে পড়েনি, কিন্তু আমাদের পড়েছে। আমরা তোর ভালো চাই। জানি ভালো চাস, কিন্তু এ ব্যাপারে তোদের যতই অমত থাক, আমি মল্লিকাকেই বিয়ে করব। ওকে বিয়ে করার জন্য তোরা যদি আমাকে ত্যাগ করিস, করবি। অরুণ শোন,
দাঁড়া। দেখে শুনে দিয়েছি ঠিকই, কিন্তু মেয়ে দেখে আমাদের মত ছিল না, মেয়ে আমাদের পছন্দ ছিল না। আমার চয়েস বলে তো একটা জিনিস থাকে, ওই চয়েসটা আমার ছিল না। হ্যাঁ, ভাইকে বলেছিলাম যে মেয়ে আমাদের পছন্দ, কিন্তু ভাই বলেছিল যে আমার যখন পছন্দ আমি এ বিয়ে করব। হ্যাঁ, বিয়ের পর থেকেই দূরত্ব শুরু। ওমা অরুণ, তুই কি রে, এতদিন পর মনে পড়লো আমাকে? কি যে বলো মা, তোমাকে কখনো ভুলতে পারি? তুমি না থাকলে এই আমি কি হতাম? কি রে, কে এটা? এদিকে এসো না। মা, ও মল্লিকা। আমি ওকে বিয়ে করব, তুমি ওকে আশীর্বাদ করে দাও। থাক থাক থাক, সুখে থাকো মা। এ বাবা, এই যে একেবারে দুর্গাপতি মা। তুমি আমার এই পাগল ছেলেটাকে আগলে রেখো মা। ওর বুকে অনেক কষ্ট জমে আছে, তুমি ওকে ভালোবেসে সব মুছে দিও মা। মা, তাহলে বৌমা তোমার পছন্দ হয়েছে তো? এ বাবা, এ আবার কেমন কথা? এত সুন্দর মেয়ে পছন্দ হবে না? প্রভুকে প্রণাম করো, আশীর্বাদ নাও, প্রভু তোমাদের মঙ্গল করুক। হবে না, তারপর মা বাবার কাছাকাছি থাকা, উফ, নিশ্চিন্ত, ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি। এবার তাহলে আরেকজনকে আনাই যায়, কি বলো? হ্যাঁ, আমার চাকরিটা ছাড়ার পর তোমার খুব চাপ পড়ে গেল না গো? কে বললো সব কথা? কিছু চাপ পড়েনি। নত ওকে কে দেখবে? হ্যাঁ, আমার শুধু না চলছে, এখন শুধু মাকে চাই। স্যার, আমাদের ওদিকে সব কাজ রেডি হয়ে গেছে। ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে বসো, আসছি আমি। ওকে স্যার। এবার এই শরীর নিয়ে এখানে আসতে গেলেন কেন? আমার আর শরীর কি যে করলো ছেলেটা, এমনটা যে হতে পারে কিছু বুঝিনি, কিছুই বুঝতে পারিনি। খবরটা পাই সন্ধ্যা 7:30টার সময়। ওনার শ্বশুরমশাই টেলিফোনে আমাকে জানান। আমি পরের দিন কাঁটাপুকুরে পোস্টমর্টমের ওখানে যখন ওর বাবাকে প্রশ্ন করি যে আমার ছোটো শালা মারা গেল কেন, ওর হঠাৎ তো কেউ মারা যায় না, একটা প্রাণবন্ত ফুটফুটে প্রাণ এইভাবে চলে গেল, এটাকে আপনার কি মনে হয়? আপনি তো বাবার মতো পাশাপাশি থাকেন। তো উনি বললেন আমি কিছু বুঝতে পারছি না। তাহলে আপনার মেয়ে, মানে আমার ছোটো শালার যে স্ত্রী, সে যখন অফিস থেকে এসে দেখলো যে তার হাজব্যান্ড এইভাবে ঝুলন্ত অবস্থায় একটা হাতের শিরা কেটে একটা বিচ্ছিরিভাবে মারা যাওয়ার যে ব্যাপারটা, সেটা ও কিছু বুঝতে পারছে না কেন তার হাজব্যান্ড চলে যায়। তখন উনি বললেন যে না, ও কিছু বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কারণটা কী। তাই বললাম তা এফআইআর করেনি কেন? থানায় তো এফআইআর করা দরকার, তার হাজব্যান্ডের মৃত্যুটা তো জানা প্রয়োজন, কেন এইভাবে চলে গেল ওকে ছেড়ে। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং হ্যাপেন, কোথাও কিছু একটা হচ্ছে। তুমি হবে না। দেবালা, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। তুমি যাবে না। মল্লিকার যা অবস্থা দেখছি, তাতে ছাড়িয়ে নিতে পরে সমস্যা হবে। আমি দেখছি, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কে ফোন করেছে, কি বলছে? থানা থেকে ফোন করেছিল, ওরা বললো কাজ বাজ মিটিয়ে তাড়াতাড়ি এসো, কিছু জরুরি কথা আছে। তাহলে নিশ্চয়ই ওরা কিছু একটা পেয়েছে। তাড়াতাড়ি চলো, দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ বাজ মিটিয়ে চলো। এই চিঠিটা আমরা কালকে অরুণবাবুর ফ্ল্যাট থেকে পেলাম।
দেখুন তো। ভালো করে দেখুন তো হাতের লেখাটা অরুণ বাবুর কিনা। অরুণ বাবু, তাই তো? তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মল্লিকা দেবী এই বিজনেসটা আরম্ভ করার পর থেকেই যত গন্ডগোলের উদ্ভব, ওনার বিজনেস সম্পর্কে আপনি বা আপনারা কিছু জানেন? আই মিন, উনি ঠিক কবে থেকে এই ব্যবসার মধ্যে ইনভলভ হলেন? এই তো বছরখানেক। মল্লিকা যদি চাকরি করতে চায় করুক না, দাদুভাইকে আমরাই দেখতে পারবো। হ্যাঁ, চাকরি করতে চাইলে আমার কোনো প্রবলেম নেই, আর কাজ করা তো সবসময়ই ভালো। না, ও চাকরি না করে যদি ব্যবসা কিছু করে। ব্যবসা? মল্লিকা ব্যবসা করবে? পারবে? কেন পারবো না? চাকরি যখন পেরেছি ব্যবসাও পারবো। আর তুমি তো বলো যে চাকরির কোনো সিওরিটি নেই, আর সেটা আমিও জানি। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, এত টাকা কোথা থেকে পাবে? অর্ধেকটা আমার পার্টনার দেবে, আর বাকি অর্ধেকটা তো আমাকেই জোগাড় করতে হবে। পার্টনার? সে আবার কে? মলি, দাঁড়া আমায় বলতে দে। ওই যে প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশনের ব্যবসাটা করতো, ওই ব্যবসাটাই ও করবে। কাজ করতে করতে ঘাত ঘোত্রর ভালো জানা হয়ে গেছে, পরিচিতিও বেশ কিছুটা হয়েছে, অর্ডার পেতে বেশ সুবিধা হবে। এই তো এর মধ্যে লেকমলের পেছনে ঘরও দেখে এসছে। ওর যে পার্টনার আছে মেয়েটি, ওই সব বন্দোবস্ত করেছে, বেশ চোস্ত মেয়েটি। এবার দরকার শুধু টাকার, তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমি কোথা থেকে টাকা দেব? এখনো ফ্ল্যাটের ধার শোধ করে চলেছি, একটা কিচ্ছু জমাতে পারিনি। আমি কিভাবে? দেখো না বাবা, তুমি যদি একটু ব্যবস্থা করে দাও তাহলে ও তোমার পাশে, মানে এতে তো তোমাদের সংসারেরই লাভ হবে। আর আমার মেয়ে বলে বলছি না, ও ব্যবসা ট্যাবসা খুব ভালো বোঝে। শ্বশুরমশাই দাবি ছিল যে কাজ জানা একটা মেয়ে সে বাড়িতে বসে থেকে করবে কি, তার ব্যবসার জন্য তুমি কিছু টাকার ব্যবস্থা করো বা তুমি অ্যালোকেট করো টাকা, যাতে করে ও ব্যবসাটা করতে পারে। মল্লিকা বললো আর তুই টাকা জোগাড় করতে নেমে পড়লি? ব্যবসা করতে টাকা তো লাগবেই। এমনিতেই ফ্ল্যাট কিনেছিস নতুন, এত টাকা মাসে মাসে ধার গুনতে হয়। মল্লিকার এই ব্যবসাটা করার খুব ইচ্ছা, আর আমার বিশ্বাস ও একবার ব্যবসাটা শুরু করলেই তত্তর করে উন্নতি করবে। 1,00,000 মতো লাগবে, তুই যদি 1.5 লাখ টাকা দিতে পারিস। কোথায় পাবো এত টাকা? 1.5 লাখ? সত্যি বলছি ভাই, আমার কাছে একদম টাকা নেই। দেখ না একটু চেষ্টা করে যদি পারিস। সত্যি বলছি ভাই, হবে না, সম্ভব নয়। এখনো বলছি ভাই, তুই এত বড় রিস্ক নিস না। মল্লিকার জন্য এটুকু রিস্ক আমাকে নিতেই হবে। এ তো অনেকগুলো টাকার ব্যাপার অরুণ। ব্যবসা করতে গেলে টাকা তো লাগবেই দেবালয়দা। কিন্তু এতগুলো টাকা এই মুহূর্তে তোমার পক্ষে জোগাড় করাও তো কঠিন। এতটা কঠিন হতো না যদি বর্দা একটু সাহায্য করতে পারতো, কিন্তু বর্দার কাছে কোনো টাকাই নেই, তাই তো তোমার কাছে ছুটে এলাম। তোমরা ছাড়া আর কেই বা আছে বলো আমার, আর কার কাছেই বা যাবো? কিন্তু আমার পক্ষে তো এই মুহূর্তে টাকা জোগাড় করা সম্ভব না। ও দেখো না যদি কিছু করতে পারো। তোমার চেনা জানা কেউ নেই যে দিতে পারে? তেমন কেউ নেই, থাকলে আমি তোমাকে এখনই দিয়ে দিতাম। আচ্ছা, আমি যদি কিছুদিন পরে তোমার কাছে আসি? দেখো অরুণ, তোমাকে শুধু শুধু আশা জাগিয়ে আমার কি কোনো লাভ আছে? এখন আমার হবে না, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। হবে না? কি রে, ছুটির দিনে এসেছিস, ভালো করেছিস। এসেছিস যখন খেয়ে যাবি। আমি রান্নাঘরে যাচ্ছি, হ্যাঁ, অনেক কাজ আছে। না রে দিদি, আজ হবে না, তাড়া আছে, চলি।
এবং সেই কারণে ও আমার কাছে বেশ কয়েক লক্ষ টাকা দাবিও করে, চায়, অনুরোধ করে, কিন্তু আমি প্রকৃতরূপে সেই মুহূর্তে তাকে দিতে না পারার জন্য সে তার ফ্ল্যাটটা পরবর্তীকালে আমি জেনেছিলাম, আমাকে সে জানায়নি, পরবর্তীকালে আমি জানতে পেরেছিলাম যে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সে সেই ফ্ল্যাটও মর্টগেজ করে এবং সেই মর্টগেজের টাকা কাঞ্চন ভৌমিক এবং মহুয়া দাসের হাতে তুলে দেয় তাদের দুজনের ব্যবসার জন্য। সেই টাকা কি অরুণবাবু জোগাড় করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, ফ্ল্যাট বন্ধক রেখে আমি পরে জানতে পারি এরপর কথা বলতো ঠিকই, কিন্তু জিজ্ঞাসা করলেও সুবিধা অসুবিধার কথা কিছু বলতো না। কিন্তু চিঠিতে যেমনটা লেখা আছে তাতে তো সমস্যাটা ছিল বলেই মনে হয়। আপনারা কিছু বোঝেননি? হ্যাঁ, অনুমান করেছিলাম কিছুটা। ওদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল, ও কিছু বলতো না, তাই আমি কিছু জানতে পারিনি। মানে কিছু দেখেননি, কিছু শোনেনও নি? মানে আমি বলতে চাইছি কোনো ছোটোখাটো ঘটনা বা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে একবার বেড়াতে গিয়েছিলাম, সেখানকারই ঘটনা। সেখানেই বুঝলাম যে দাম্পত্যে ভালোই চিট ধরেছে। এ কি, ছেলের প্লেট অর্ডার দাওনি? ওর জন্য আলাদা করে প্লেট অর্ডার করার কি কোনো দরকার আছে? তার মানে ও কি না খেয়ে থাকবে? কেন না খেয়ে থাকবে কেন? এতগুলো প্লেট তো অর্ডার করলাম। তো তো তার থেকে ভাগ করেই তো ওর হয়ে যাবে। আমার ছেলে ভাগ করে খাবে যেন মনে হচ্ছে বানের জলে ভেসে এসেছে। এসব কি কথা বলছো? কিচ্ছু বলিনি। তুমি না একটা হাড় কিপটে, তোমার পকেট থেকে একটা পয়সা বেরিয়ে গেলেই হাজারটা কথা শোনা। কি বলছো? কি এসব কি কথা শোনালাম? আমি ঠিক বলছি, তুমি খাও, আমি চললাম আমার ছেলেকে নিয়ে। তোমার দয়া দক্ষিণের দরকার নেই। চল বাবু। মানে সবাই রয়েছে, সবাই কি ভাবতে? চলো। আমার কিচ্ছু যায় আসে না, সবাই যে যা খুশি ভাবুক, তুমি থাকো, আমি চললাম। চল। কি হয়েছে অরুণ? কিছু হয়নি, তোরা খা, আমি আসছি। জন্ম থেকেই বাবা মায়ের ভালোবাসা না পেয়ে অনাথ আশ্রমে বেড়ে ওঠা, তারপর যৌবনে কাউকে ভালোবেসে তাকে সর্বস্ব দিয়ে দেবার পর সেই ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রত্যাখ্যান আর নিতে পারেনি অরুণ। তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা সে লিখে যায় তার শেষ জবানবন্দিতে। কি ছিল তাতে লেখা? ঠিক কি হয়েছিল সেদিন? আমার তোমার সাথে আর থাকা সম্ভব হচ্ছে না। মানে? আমি তোমার সাথে আর থাকতে পারবো না। দাঁড়াও মল্লিকা, থাকতে পারবে না মানে? কোথায় যাবে? তোমার এই বাড়িতে তুমি আর থাকবে না? না, থাকবো না। আমি আর সুবর্ণ দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। এত দূর গড়িয়েছে ব্যাপারটা? হ্যাঁ গড়িয়েছে, আর সেখান থেকে ফেরা পসিবল নয়। আর ছেলেটা? ছেলেটা আমার কাছে থাকবে, আমার ডিভোর্স চাই। আমি এখন একটু বেরোচ্ছি, সন্ধ্যাবেলা মাঠ বাড়ি গিয়ে একেবারে ওকে নিয়ে ফিরবো, তোমায় যেতে হবে না। আমাকে আগে কেন বলনি সুবর্ণর কথা? কেন বলেছিলে তোমার বান্ধবী তোমার বিজনেস পার্টনার হতে চায়? আমি বাধা দিতাম তাই? আমার ইচ্ছা হয়নি তাই বলিনি। তোমায় কি এখন কৈফিয়ত দিতে হবে? আমি তোমাকে ভালোবাসি মল্লিকা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমায় ভালোবাসি না, আমি সুবর্ণকে ভালোবাসি। আমি সুবর্ণকে বিয়ে করব। প্লিজ মল্লিকা যেও না, আমার তোমাকে ছাড়া আর কেউ নেই। আমি বেরোলাম।
থাকতে পারবে না? মানে কোথায় যাবে? তোমার এই বাড়িতে তুমি আর থাকবে না? না থাকবো না। আমি আর সুবর্ণ দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। আচ্ছা, তোমার ওই বাড়িতে আমাকে একটু থাকতে দেবে তো? তুমি ছাড়া ওই বাড়িতে আমি থাকবোই না। এটা কি করেছো? এগুলো আমার জন্য। খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে? খুব খুব ভালো লেগেছে আমার। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মল্লিকার আচার আচরণ আমাদের ভালো লাগেনি। আমাদের মনে হয়েছে ও তোকে বুঝবে না। তুই সরল, ভালো একটা মন তোর। তুই এই বিয়ে করলে কষ্ট পাবি। এখনো বলছি ভাই, তুই এত বড় রিস্ক নিস না। আমি তোমাকে ভালোবাসি মল্লিকা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমায় ভালোবাসি না, আমি সুবর্ণকে ভালোবাসি। আমি সুবর্ণকে বিয়ে করব। প্লিজ মল্লিকা, যেও না। আমার তোমাকে ছাড়া আর কেউ নেই। আমি বেরোলাম। প্লিজ মল্লিকা। আমার সোনাটা বড় হওয়ার জন্য শুধু মা নয়, বাবাও চাই, বুঝলে? তাই তো? এত দূর গড়িয়েছে ব্যাপারটা? হ্যাঁ, গড়িয়েছে। আর সেখান থেকে ফেরা পসিবল নয়। আর ছেলেটা? ছেলেটা আমার কাছে থাকবে। আমার ডিভোর্স চাই। স্নেহা, আমার 7:30 বার করে দাও। দাঁড়াও, দিচ্ছি। কে ফোন করলো? আরে অরুণ, এরকম অসময়ে। ধরো, এতদিন বাদে অরুণ। হ্যালো হ্যালো দেবালয় দা, অরুণ বলছি। বাবা, তোমার নাম না বললে কি তোমার নাম্বার দেখে চিনতে পারবো না? তা কি ব্যাপার বলো? তুমি তো এই সময় কখনো ফোন করো না। ওই মনে হলো, অনেকদিন তোমার সাথে কোনো কথা হয় না, তাই। তা কি ব্যাপার, কোনো প্রবলেম নেই তো? না না, সব ঠিক আছে, কিছু হয়নি। দিদি কেমন আছে? তোমার দিদি ভালোই তো আছে। দিদিকে বলো পরে ফোন করব। তা এত বেলায়? আরে আজ রাতে ট্রেনে একটু আলিপুরদুয়ার যাবো, ওখান থেকে কালকে গৌহাটি। তা তুমিও তো অফিস যাওনি দেখছি। হ্যাঁ, এই তো যাব। তা আসো একদিন, কবে আসছো? ঠিক আছে দেবালয় দা, আমি রাখছি। কি গো, কি বললো? কিছু বললো না, মনে হয় কিছু একটা হয়েছে। তার মানে ভাইয়ের কি কিছু হলো?
পরের দিন আমরা যথারীতি থানায় যাই এবং থানায় গিয়ে যে আয়ো ছিলেন এবং আমার যে সিনিয়র অফিসার ছিলেন, ওসি ছিলেন, ওনার সাথে কথা বলে জানতে পারি একটা সুইসাইড নোট পাওয়া গেছে ওখান থেকে। এবং সেখানে অসীম মৃত্যুর কারণ হিসেবে একদম নির্দিষ্টভাবে তার স্ত্রীকে এবং তার স্ত্রীর সঙ্গে যে একটা অ্যাফেয়ার আছে একটি ছেলে, যার বিজনেস পার্টনার মহুয়া দাস এবং মহুয়া দাসের যে বিজনেস পার্টনার, তাদের দুজনের মধ্যে একটা বাজে একটা অ্যাফেয়ার এবং সেই অ্যাফেয়ারকে কেন্দ্র করে টলারেট করতে পারছে না। দীর্ঘদিন ধরে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওদের জীবনের বোঝা না বাড়িয়ে আর আমি চলে যাচ্ছি, এই ধরনের একটা সুইসাইড নোটে সে প্রকৃত কারণ জানিয়ে যায়। আমি কিছু কল্পনাই করতে পারছি না, আমি কিছু ভাবতেই পারছি না যে মল্লিকা এত বড় বিশ্বাসঘাতকতা করবে। এত লড়াই করে অরুণ নিজের জায়গা এত দূরে এনেছিল, তার ভাগ্যে এই ছিল। দেখুন বসন্তবাবু, আমরা এই নোটের প্রেক্ষিতেই কিন্তু তদন্তটা করব। এবার বলুন, অরুণবাবুর মৃত্যুর ব্যাপারে আপনাদের আর কোনো অভিযোগ আছে? হ্যাঁ স্যার, এই চিঠির পর অভিযোগ না জানালে অরুণের আত্মা শান্তি পাবে না স্যার। মল্লিকার এত বড় বিশ্বাসঘাতকতার শাস্তি ওকে পেতেই হবে স্যার, পেতেই হবে। বলুন স্যার, আমাকে কি করতে হবে স্যার? আমি চাই যে ও একটুখানি বুঝুক যে ও কী হারিয়ে ফেলল। ও যে একটা অমূল্য রতন হারিয়ে ফেলল। কিন্তু হঠাৎ যে ও এইরকম হবে আমি তো একদিন পরে জানতে পারি মারা গেছে। কোনোদিন ভাবতেই পারিনি যে কোনো অশুভ ছিল না। কিছুদিন আমার কাছে ছিল বিয়ের আগে, ওই ফোন করে আসতো, মা দরজা খুলে রাখো। আমি একটা বুঝতে ওই প্রাচীর উপরে দিয়ে এসে আমাকে ডাক দিত, মা দরজা খোলো। আমি দরজা খুলে খেয়ে দিয়ে আসতো, এসে শুয়ে পড়তো। সকালবেলা উঠলে মা একটু চা করবে, চা করে দেয়। এখন ওই চা খেতে গেলে ওর কথা আমার মনে পড়ে। ওই এত ভালো ছিল, ওকে নিয়ে জীবনে কোনোদিন মানুষের সঙ্গে অশান্তি করিনি ওর জন্য। আমরা অরুণের এই আত্মহত্যার কারণ দেখাবার চেষ্টা করেছি মাত্র। একটা কথা বলবো যে জীবনের এই অপচয় আমরা চাই না। ভালোবাসুন এবং অপরের ভালোবাসাকে সম্মান জানান। অভাব থাকবেই, কিন্তু প্রকৃত ভালোবাসা সেই অভাবটাকে দূর করে দেয়। জীবনে সোজা পথে চলুন এবং আসল সুখ থেকে কখনো বঞ্চিত হবেন না। আপনি জানেন যে শ্রেষ্ঠ চিলড্রেন্স ভিলেজ একটা অরফ্যান্ট অর্গানাইজেশন, যেখানে অনাথ শিশুদের মানুষ করা হয় এবং সেই সংস্থা দায়িত্ব নেয় তাদেরকে প্রকৃত রূপে পালন করার। আমি অসীম দাস এবং আমার স্ত্রী, তারা ভাই বোন, এবং যিনি মাদার তাদেরকে বড় করেছিলেন সেই মায়ের কাছেই আমার স্ত্রীও মানুষ হয়, আমার ছোট শালাও মানুষ হয়। বহু কষ্টে, বহু যন্ত্রণার সঙ্গে মা বাবাকে হারিয়ে ছোটোবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয় একটা সন্তান, প্রচুর স্ট্রাগল করে নিজেকে প্রতিষ্ঠার একটা জায়গায় নিয়ে এইভাবে পৌঁছানোর পর তাকে এভাবে শেষ করে ফেলাটা, এটা মনে হয় কোনোভাবেই কাম্য নয়। এবং যে কোনো মৃত্যুই খুব কষ্টের, এবং আমার এই ছোট শালা, তার মৃত্যুটা ভীষণ ভীষণ কষ্টের। চাইছে আমার ভাইয়ের যারা মৃত্যুর কারণ তাদের শাস্তি। এই ঘটনায় পুলিশ সুবর্ণকে গ্রেপ্তার করেছে, যদিও মল্লিকাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাটির তদন্ত চলছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।